দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। অর্থ সংকটে থমকে আছে ডেঙ্গু টিকার অগ্রগতি। আইসিডিডিআরবির একটি টিকা বাংলাদেশের দ্বিতীয় ধাপে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গেলেও তৃতীয় ধাপে এখনও পরীক্ষা চালানো যায়নি। এ অবস্থায় নানা জটিলতায় শিগগিরই মিলছে না প্রাণ সংহারী ডেঙ্গুর টিকা। দর্শক, টানা কয়েক বছর ধরে দেশে ডেঙ্গু আতঙ্ক জেঁকে বসেছে। এ অবস্থায় টিকা পেতেও লাগবে দীর্ঘ সময়। ডেঙ্গুর টিকা নিয়ে আজ সারাদিন সংবাদ প্রচার করেছে এখন টেলিভিশন। এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আগামী 1 ঘন্টা এ নিয়ে আরও বিস্তর আলোচনা করব, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্লেষকরা অংশ নেবেন। আমরা আলোচনার নাম দিয়েছি এডিস বনাম। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর-এর উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন, আছেন কীটতত্ত্ব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডাক্তার কবিরুল বাশার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবাইদুর রহমান। আপনাদের সবাইকে এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডেঙ্গুর টিকা এবং ডেঙ্গুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই টিকা সম্পর্কে একটু জানতে চাই যে 2023 সালে ডেঙ্গুর টিকার একটি পরীক্ষামূলক প্রয়োগ এর কথা সরকার জানিয়েছিল। এরপরে যুক্তরাষ্ট্রের সাথে সেটি আইসিডিডিআরবি বেশ এগিয়েছিল এবং তৃতীয় ধাপেও একটি প্রয়োগের কথা বলেছিল বা পরীক্ষামূলক যে বিষয়টি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। ডেঙ্গু টিকা কেন থমকে আছে? আমি যদি শুরুতে একটু মোশতাক স্যারের কাছে একটু জানতে চাই যে আসলে কেন থমকে আছে। ধন্যবাদ। ডেঙ্গির টিকার আবিষ্কারের চেষ্টা কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তার সাথে আইসিডিডিআরবির চুক্তি অনুযায়ী তারা এখানে মানুষের ভিতরে পরীক্ষাটা করছেন। তো সেটা তো শেষ হয়নি এবং একটা স্বাভাবিক সময়ে টিকা বের হতে বেশ সময় লাগে। এর প্রধান কারণ হচ্ছে যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, দ্বিতীয় হচ্ছে যে এই টিকার বিভিন্ন স্তরে যারা বিশেষজ্ঞ আছেন তারা এগুলোকে যাচাই করেন, সেই যাচাই প্রক্রিয়াটা সময় নেয়। কিন্তু আমরা করোনার সময় দেখেছি যে সরকারগুলো উদার হস্তে অর্থ দিয়েছে, অর্থের কোনো অভাব ছিল না। কোনো টিকা হয়তো সফল হয়নি, সেটা তারা সরকার সেই ক্ষতিটা বহন করেছে। আর যারা এগুলো যাচাই করেন, রিভিউয়ার যেটা বলি আমরা, তারাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে রিভিউ করে দিয়েছে। কিন্তু এখন তো সেই রকম গরজ আমরা দেখছি না, কাজেই সেগুলো হচ্ছে। আর যেই টিকাটা বাংলাদেশে হচ্ছে, আমি যতটুকু জানি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান। তাদের তো অর্থের অভাব হওয়ার কথা না। তাহলে বোঝা যাচ্ছে যে মার্কিন সরকার এখানে গুরুত্বটা হয়তো কোভিডের চেয়ে সমান অবশ্যই না, অন্য বিষয়ে তারা গুরুত্ব কম দিচ্ছে। কারণ ডেঙ্গু খুব একটা মার্কিন যুক্তরাষ্ট্রে নেই। আমি যেটা দেখেছি তাদের রিপোর্টে, হয়তো এই বছরে ডেঙ্গি পাওয়া যায়নি, গত বছরে 10-12 জন আক্রান্ত হয়েছিল, যার গরজ। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বিজ্ঞানী ডেঙ্গির পরীক্ষার বিষয়ে উদ্যোগ নিয়েছে বলে আমি জানিনি। এটার সাথে তো বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্ট নেই। এটা আইসিডিডিআরবির সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের উদ্যোগ। তবে এই ট্রায়ালটা ভারতেও হচ্ছে। মানে এই টিকাটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের যে বৈশিষ্ট্য আছে, জাতিগত বৈশিষ্ট্য যতটুকু মানে জড়িয়ে নিয়ে করা যায় সেটা তারা করছে এবং এটার ভালো আছে, মানে ভবিষ্যৎ আছে। কিন্তু স্যার, আপনি যেটা বলছিলেন যে সরকারের এখানে মানে তেমন কোনো সুযোগ নাই, কিন্তু এত সুন্দর একটা উদ্যোগ, সেই উদ্যোগে কি সরকার সহযোগিতা করতে পারে না বা পারবে না? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা যদি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে যে আমরা একা পারছি না, তোমরা এখানে দাও, টাকা দাও, কিন্তু সেখানে অনুরোধটা এসছে যে আইসিডিডিআরবির যে তারা তো অনুমতি সরকারের কাছ থেকে নিতে হবে একটা নতুন ঔষধ বা নতুন টিকা ট্রায়াল করার আগে। সেটা তো সরকার, সেটাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু অর্থের জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এসেছে কিনা আমি জানি না। স্যার, এরকমই মানে তৃতীয় ধাপে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু অর্থ সংকটের কারণেই বাংলাদেশে সেই প্রয়োগটা করতে পারেনি, ফলে পার্শ্ববর্তী ভারতে সেটি চলে গিয়েছে। এবং এই বিষয়ে মানে বিষয়টা হচ্ছে যে এত সুন্দর একটা উদ্যোগ কিন্তু অর্থ সংকটের কারণে থমকে যাবে। বাংলাদেশে যদি হতো তাহলে এই টিকা
যদিও দ্বিতীয় যে পরীক্ষামূলকটা বাংলাদেশে হয়েছিল সেখানে কিন্তু ভালো ফলাফল পেয়েছিল, তারপরেও তৃতীয়টা করতে পারিনি অর্থ সংকটে। এখানে মনে হয় তথ্যর কিছুটা আমি পরিষ্কার না। তখনই তারা বলা হয়েছিল যে তৃতীয় ধাপের যে পরীক্ষা, তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালটা ভারতে হবে, বাংলাদেশে হবে না। যেখানে নতুন করে অর্থের বিষয়টা কেন আসছে আমি জানি না। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালটা বাংলাদেশে সফল হয়েছে, আপনি তো বললেন। তৃতীয় পর্যায়ের ট্রায়ালটা এখানে হওয়ার কথা না, এবং বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো অনুরোধ আসছে কিনা আমার জানা নেই। আইসিডিডিআরবি থেকে যারা এই গবেষণার সাথে যুক্ত ছিলেন তারাই বলেছেন যে অর্থ সংকটের কারণে বাংলাদেশে এটি প্রয়োগ করা হয় না। অর্থের দায়িত্ব কার? এই বাংলাদেশে কোনো কোম্পানি এটা করছে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান করছে। কাজে অর্থের যদি অভাবে সে অর্থের যোগান দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের ছিল বলে আমার জানা নেই। স্যার, আমাদের আজকে সারাদিন আমরা এখন টেলিভিশন সেই প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে এই বিষয়টি আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক তিনি জানিয়েছেন যে অর্থ সংকটের কারণে পার্শ্ববর্তী দেশে চলে গেছে। এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন? বিষয়টা কি আপনি কতটুকু জানেন বা এই বিষয়টা কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে একটি বিষয় বোঝা দরকার যে কোন একটি ভ্যাকসিন বা টিকা যখন ট্রায়াল ফেজে থাকে তখন যে দেশে ট্রায়ালটি হয় সে দেশ বা সে দেশের সরকার এই অর্থের যোগান কিন্তু দেয় না। সাধারণত ট্রায়াল ফেজে এই অর্থের যোগানটা দিয়ে থাকে যে কোম্পানি এই ভ্যাকসিনটি তৈরি করেছেন তারা। আর যারা এ দেশে ট্রায়াল বা যে কোনো দেশে এই ট্রায়ালটা দিয়ে থাকেন তাদের ফলাফল যদি ভালো হয়, ধরুন আপনি যেটা বলছেন যে সেকেন্ড ফেজের ট্রায়াল ভালো হয়েছে, যদি সেকেন্ড ফেজের ট্রায়াল ভালো হয় এবং যারা বাংলাদেশে আইসিডিডিআরবি এই ট্রায়ালটি করেছে সেই ফলাফল যদি ভালো হয় তারা নেগোশিয়েট করবে যে কোম্পানি ভ্যাকসিনটি তৈরি করেছে তাদের সাথে যে থার্ড ফেজের ট্রায়ালটিও আমরা করতে চাই বাংলাদেশে। আর ডক্টর মুস্তাক ইতিমধ্যে জানিয়েছেন বা আমরাও জানি যে এই ট্রায়ালটি সেকেন্ড ফেজে বাংলাদেশে হওয়ার কথা, থার্ড ফেজে গিয়ে ইন্ডিয়াতে হওয়ার কথা। সেখানে অর্থের যে সমন্বয় বা অর্থ যে যোগান, সেই যোগানটি কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দেওয়ার কথা না। কারণ রাষ্ট্র অর্থের যোগান দিবে কখন? যখন একটি প্রোডাক্ট পুরোপুরি সফল হবে তখন সেই প্রোডাক্টটি রাষ্ট্র কিনতে পারে। কিন্তু একটি প্রোডাক্টের গবেষণার জন্য অন্য একটি দেশের প্রোডাক্ট গবেষণার জন্য রাষ্ট্র সাধারণত টাকা দেয় না। যদি আমাদের চুক্তি হলে হতে পারে। আবার আমাদের দেশে একটি কোম্পানি যদি করত সেখানে রাষ্ট্র হয়তো তাদের সাথে চুক্তি করে অর্থের যোগান দিতেও পারত, কারণ এই ভ্যাকসিনটি এক্সপোর্ট হলে বাংলাদেশের লাভ হতে পারে। এরকম বিষয় কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারকরা এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং তারা নিশ্চয়ই সেগুলো নিয়ে ভেবেছেন। এখন পর্যন্ত বিশ্বে ডেঙ্গুর আমি যতটুকু জানি যে দুইটি দেশে আবিষ্কার হয়েছে, ফ্রান্স এবং জাপানে, এবং তার মধ্যে যে কিউডেঙ্গা যে জাপানে যেটা আবিষ্কার হয়েছে সেটি কিন্তু বাংলাদেশে প্রয়োগের কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে সেটি বলেছিল এবং সেটি এখনও পর্যন্ত প্রায় বছরখানেক পার হয়ে গেছে, সেটি নিয়ে কোনো অগ্রগতি নেই। তাহলে কি এখন কি টিকার যে যখন এই অবস্থা, আমরা যদি বলি সরকারও আমদানি করার ব্যাপারটা খুব অগ্রগতি দেখা যাচ্ছে না, বাংলাদেশে প্রয়োগের পরেও সঠিক ভালো ফলাফল পাওয়ার পরেও খুব বেশি উদ্যোগ মিলছে না, সেই জায়গায় কি এই অবস্থায় কি শুধুমাত্র টিকার উপরে ভরসা করলে হবে কিনা? আমি একটু জোবায়েদ স্যারের কাছে একটু জানতে চাই যে টিকার উপরে কি ভরসা করা উচিত হবে? করোনার মতো যে আমরা বিধ্বংসী একটি মহামারী আমরা পার করে সেখানে টিকা আমদানির অনুমতি আমরা নিয়েছিলাম, টিকা আমদানি করেছিলাম, ডেঙ্গুর ক্ষেত্রেও কি আমদানি করতে হবে? আচ্ছা, দেখুন যে যখন আমরা যে করোনা মহামারী যে আমরা অতিক্রম করেছি, সারা বিশ্ব জুড়ে এটা একটা গ্লোবাল একটা প্যান্ডেমিক ছিল, যেটাতে সবচেয়ে বেশি এবং করোনাতে একটা রোগের জন্য সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে, সবচেয়ে বেশি মানুষের অ্যাটেনশন পেয়েছে, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রিসার্চ এটাতে এবং পাবলিকেশনও এটাতে হয়েছে, যার জন্য দ্রুততার সাথে এই জিনিসগুলো আপনার সেটা ভ্যাকসিন আবিষ্কার করা, ভ্যাকসিন ইম্পোর্ট করা, মানুষকে প্রয়োগ করা, এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। এখন এই আমরা ডেঙ্গির ক্ষেত্রে যদি দেখি, ডেঙ্গির ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র একমাত্র সমাধান নয়, এটা হতে পারে। মোরওভার এটা এখন পর্যন্ত ট্রায়াল পর্যায়ে আছে, এখন পর্যন্ত কিন্তু প্রায়োগিকভাবে আমরা যে পুরোপুরি একটা ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট হয়েছে, এটা এখন প্রয়োগ করার জন্য অনুমোদন পেয়েছে এরকম কিন্তু নাই একটাও। হ্যাঁ, আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল অবশ্যই করা যেত, করলে পরে যদি এটার
ভালো কার্যকরী হয়, তাহলে কিছু মানুষ এটা থেকে হয়তো উপকৃত হতে পারত। সেই ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী আলোচকরা যেটা বলেছেন, আসলে এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লিনিক্যাল ট্রায়াল কোন কান্ট্রিতে করবে, তারা পার্টিকুলারলি যে কোম্পানিটা এটার জন্য রিসার্চ করছে, এটা কিন্তু মূলত তাদের রিসার্চের বিনিয়োগ, তারাই বিনিয়োগ করবেন এবং কোন কান্ট্রিতে করবে সেই দেশের সাথে তারা আলোচনা করে এটা করে থাকে। আমাদের এই ক্ষেত্রে এটা কিন্তু আপনার ওই করোনা ভ্যাকসিন ইম্পোর্ট করার মতো বিষয় নয়, কারণ তখন আপনার দ্যাট ওয়াজ লাইফ থ্রেটেনিং একটা ইমার্জেন্সি, মানুষকে বাঁচানোর খুবই দরকার ছিল, আর্জেন্টলি দরকার ছিল, যেটা সরকার অত্যন্ত সাফল্যের সাথে করেছিল। মাত্র বিশ্বের 11টা দেশ যখন করোনার ভ্যাকসিন পেয়েছিল, ওই সময় বাংলাদেশও পেয়েছে এবং আমাদের 18 কোটি মানুষকে সফলভাবে সেটা প্রয়োগ করা সম্ভব হয়েছিল। কাজে এখানে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে অথবা আর্থিক বিনিয়োগ করছে না, এরকম আসলে কোনো কিছুই না। এটা দ্বিপাক্ষিক, হ্যাঁ অবশ্যই আলোচনা হতে পারে জাপানের সাথে অথবা ফ্রান্সের সাথে অথবা ইউএসের সাথে। তারা যদি আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায় অবশ্যই করতে পারে, এবং করলে পরে আমাদের ডেফিনেটলি আমাদের মানুষ উপকৃত হতে পারে। এবং সেটার পরবর্তীতে যদি একটা সফলভাবে যখনই ক্লিনিক্যাল ট্রায়ালটা হয়ে যাবে, তারপরে সেটা ইম্পোর্ট করার একটা বিষয় চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ডেঙ্গির ক্ষেত্রে, করোনার জন্য যেরকম আপনার প্রতিষেধক একমাত্র ছিল টিকা, ডেঙ্গির ক্ষেত্রে কিন্তু তা নয়। এখানে আপনার বিজ্ঞানসম্মতভাবে যদি এটাকে আপনার দমন করা যায়, আমাদের যেরকম নাগরিকদের নিজস্ব কিছু দায় দায়িত্ব রয়েছে, সিটি কর্পোরেশনের কিছু দায় দায়িত্ব রয়েছে, আবার পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিবেশকে পরিচ্ছন্ন রাখা, সার্বিকভাবে সবার কিন্তু একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা পিপলস অ্যাওয়ারনেস, মাস অ্যাওয়ারনেসের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেটাকে আমরা বেশি প্রাধান্য দিব, ভ্যাকসিনকে না। এই ধরনের, হ্যাঁ, ভ্যাকসিনকে আসলে প্রাধান্য দেওয়ার মতো এখনো তেমন পরিস্থিতি যায়নি। এবং এই যে আপনি যেটি বললেন যে বিজ্ঞানসম্মতভাবে এটাকে প্রতিরোধ করা, সচেতনতার কথা আমরা সবসময় শুনে আসি। আমি একটু বাসার স্যারের কাছে একটু জানতে চাই যে গত বছর তো আমরা দেখেছিলাম যে আসলে ডেঙ্গু বাংলাদেশে ব্যাপক প্রকোপ আকার ধারণ করেছিল। এই বছরটা, অর্থাৎ এখন তো ডেঙ্গুর সময় বলা হচ্ছে যে বর্ষা মৌসুমটাই ডেঙ্গুর যে প্রজনন ক্ষেত্রের জন্য খুব বেশি সহায়ক। এই 2024 সালটা আসলে ডেঙ্গুর জন্য মানে কীরকম অবস্থা হতে পারে? আপনি তো জানেন যে 2000 সালে বাংলাদেশে অফিসিয়ালি ডেঙ্গু শুরু হয়েছে, এর আগেও ছিল, এরপরে প্রতি বছরই কিন্তু কম বেশি ডেঙ্গু হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে 2023 সালে, যেটি সরকারি হিসাবে 3,21,179 জন, এবং মারাও গিয়েছে সবচেয়ে বেশি 1705 জন। যখন আমরা কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে সারা দেশ পৃথিবীতেই একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে একটু একটু ঢেউয়ের মতো চলে। কোনো বছর পিক বেশি হয়, কোনো বছর একটু কম। গত বছর যেহেতু আমরা যে সরকারি হিসাব বা বেসরকারি হিসাবগুলোতে দেখি, ঢাকাতে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে, সরকারি হিসাবের চাইতে বেসরকারি হিসাবে আরও অনেক বেশি। যখন গত বছর অনেক মানুষ আক্রান্ত হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের ট্রেন্ড বলে যে এবছর গত বছরের তুলনায় কম হবে। তবে ঢাকার বাইরের কিছু কিছু জেলাতে আমি কিন্তু অনেক দিন ধরেই বলছি গত বছরের চেয়ে বেশি হবে, কারণ সেই জেলাগুলো হলো, বিশেষ করে 1 নম্বরে আছে সেই ভার্নারেবল কন্ডিশনে কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, পিরোজপুর, এই জেলাগুলো সবচেয়ে খারাপ অবস্থান আছে। এই জেলাগুলোতে গত বছরের চেয়ে বেশি হতে পারে। আরেকটি ঘটনা এবার ঘটবে, সেটি হলো ঢাকা সিটিতে থেকে বাইরে গিয়ে ডেঙ্গুটি স্প্রেড আউট হবে আরও বেশি মাত্রায়। আমরা তো সবসময় ঢাকা সিটি কর্পোরেশন দুটোকে কিন্তু চেপে ধরি, এবং ধরার আমাদের হাতে সুযোগ আছে, কারণ এখানে সাবেক চিফ হেলথ অফিসার মহোদয় এখানে আছেন, আপনারাও ধরেন, আমরাও ধরি। কিন্তু ধরাতে একটা লাভও আছে, লাভ হয়েছে যেটা কাজও হচ্ছে অনেক। এখন এই দুটি সিটি কর্পোরেশন কাজ করছে, কিন্তু এর বাইরে তেমন কাজ কিন্তু হচ্ছে না হওয়ার কারণে ওই জায়গাগুলোতে বাড়বে, আর ঢাকাতে হয়তো গত বছরের সমান হবে না। তবে একটি কথা আমি বলি যে এখন থেকে ডেঙ্গু বাড়া শুরু করবে ঢাকাতেও, কারণ আমরা গত 2 মাসের এডিস মশার ঘনত্বের যে রেগুলার যে সার্ভিলেন্সটি করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্ব উপরের দিকে বাড়ছে। আমি যদি একটি গ্রাফ দেখাই, এখানে দেখা যাচ্ছে যে গ্রাফটিতে একদম ঊর্ধ্বমুখী এডিস মশার ঘনত্ব। এখন এডিস মশার ঘনত্ব যখন ঊর্ধ্বমুখী, তখন এটি প্রেডিকশন করা যায় যে
ডেঙ্গু আগামী মাসগুলোতে বাড়বে। তবে এবছর সেপ্টেম্বর বা অক্টোবর এই দুটি মাসের একটি মাসে পিক হবে বলে আমাদের প্রেডিকশন যে মডেলটি আমরা তৈরি করি সেখানে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে এটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার। যেমন ব্রিগেডিয়ার জেনারেল জুবায়েদ বলছিলেন যে আমাদের ভ্যাকসিন, যেমন কোভিডের ক্ষেত্রে ভ্যাকসিন ছাড়া আসলে আমাদের কোনো সমাধান ছিল না। এডিস মশা নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতের মধ্যে কিভাবে একজন নাগরিক তার বাড়ির আঙিনায় যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিশ্চিত করে, কোনো পাত্রে পানি জমাটা না রাখে, তাহলে কিন্তু সেই এডিস মশাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে। আর সিটি কর্পোরেশন তার জায়গা থেকে তার যে জায়গাগুলো সেইগুলো যদি এডিস মশা নিয়ন্ত্রণ, তার যে দায়িত্বগুলো আছে সেগুলো করবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে গিয়ে মফস্বলে বা গ্রাম পর্যায়ে এবার বেশি ঝুঁকির, আমরা গতবারও দেখেছি সেরকম একটি বিষয়ই ছিল যে ঢাকার বাইরে বেশি আক্রান্ত হয়েছিল। আমরা সেসব বিষয়ে আরও আলোচনা করব, কিন্তু তার আগে নিতে হচ্ছে একটু বিরতি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বাংলাদেশে 2024 সাল কীরকম হতে পারে, বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু আক্রান্তের বিষয়ে আমরা বাশার স্যারের কথা শুনছিলাম। এবার একটু জুবায়েদ স্যারের কাছে যেতে চাই যে স্যার বলছিলেন যে এবার ঢাকার থেকে বেশি গ্রামে আক্রান্ত হতে পারে। আমরা গেল বছরও দেখেছি যে গ্রামে বেশ ভালোই আক্রান্ত হয়েছিল। হাসপাতালগুলো থেকে এখন পর্যন্ত যেটি পাওয়া যাচ্ছে, এখনও এবছর মফস্বলে আক্রান্তের সংখ্যা বেশি এখন পর্যন্ত। মানে ঢাকায় মোকাবেলা, অনেকেই যেটি বলে যে ঢাকায় আসলে সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, সেই দায়িত্বের অবহেলার কথা তো সবসময় অনেকেই বলে। আপনি তো প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ঢাকায় কি আসলে কোনো রকম দুর্বলতা আছে? সেই জায়গা থেকে, ঢাকার থেকে যখন মানুষ গ্রামে চলে যাচ্ছে, সেখান থেকে ছড়াচ্ছে কিনা, বা গ্রামে ছড়ানোর কারণটা কি বেশি? আচ্ছা, দেখুন, যে আমরা আগে কিন্তু বলা হতো যে ডেঙ্গু মূলত শহর কেন্দ্রিক, এবং প্রথম যখন ডেঙ্গি দেখা দিয়েছিল এটাকে ঢাকা ফিভার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তার মানে ঢাকা কেন্দ্রিক ডেঙ্গি ছিল। এখন কিন্তু আর তা নাই। আমরা গত 2023 সালে দেখলাম, তারপর 24 এখন দেখছি, বা 2022 সালে সারা দেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টই আক্রান্ত হয়েছিল। এবং দেখা গেছে যে এগুলোর কিছু কারণ রয়েছে। অর্থাৎ একটা হলো যে আমাদের অ্যাফ্লুয়েন্সের উপরে, আমাদের জীবন মানের উন্নয়নের উপরে ডিপেন্ড করে কিন্তু যে আপনার ডেঙ্গি কতটা স্প্রেড হবে। যে শহর কেন্দ্রিক এটা ঠিক আছে, এখন আপনার অনেক মফস্বল এলাকাতেও, উপজেলা লেভেলেও আপনার শহরের মতো সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, এবং যে ধরনের ডেঙ্গু মশার, তার এডিস মশার ব্রিডিংয়ের জন্য যে ধরনের পরিবেশ দরকার হয়, সেগুলো কিন্তু এখন মফস্বল অঞ্চলেও সে পাচ্ছে। কাজেই শহর আর বা ঢাকা সিটি আর একটা গ্রাম অঞ্চলের ভিতর, মফস্বল অঞ্চলের ভিতরে খুব বেশি কিন্তু পার্থক্য নাই। কাজেই সুবিধা সেখানেও পৌঁছে গেছে, অসুবিধাও সেখানে পৌঁছে গেছে, যার জন্য আপনার এখন সারা দেশব্যাপী ডেঙ্গিটা স্প্রেড হয়েছে। আরেকটা জিনিস হলো যে আপনার ডেঙ্গি সম্বন্ধে বলা হয় যে ইট নোজ দ্য এন্ট্রি, ডাজন্ট নো দ্য এক্সিট। অর্থাৎ একবার একটা দেশে কোথাও ডেঙ্গি ঢুকলে, এখন আমরা জানি যে সারা পৃথিবীতে 110টারও অধিক দেশে ডেঙ্গি বিদ্যমান রয়েছে, এবং প্রতি বছর আপনার 10 মিলিয়ন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে থাকে সারা পৃথিবীতে অন অ্যান অ্যাভারেজ, এবং 20 থেকে 25 হাজার মানুষ মারা যায় সারা পৃথিবী জুড়ে। তো আমাদের দেশেও এই যে একবার ডেঙ্গি যখন শুরু হয়েছে, এর থেকে কিন্তু আমাদের আর মানে পরিত্রাণের কোনো উপায় নাই। এটা থাকবে, কিন্তু এন্ডেমিক ফর্মে থাকবে। অর্থাৎ এন্ডেমিক মানে আপনার প্রত্যেকটা সারা বছর জুড়েই থাকবে, কিছু কিছু করে থাকবে। তো সেই জিনিসটাই হবে, কোনো বছর বেশি হবে, কোনো বছর একটু কম হবে। এবং যেটা আমাদের প্রফেসর কবিরুল বাশার বলেছেন, যেটা একটা ওয়েভ আছে, যে ওয়েভের মতো একটা বছর বেশি হলে পরের বছর, পরের 2-3টা বছর কম হবে, আবার বাড়বে। আমরা একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে সিঙ্গাপুর এই এশিয়ার ভেতরে মোস্ট ডেভেলপড একটা কান্ট্রি, সেই দেশেও কিন্তু ডেঙ্গি ব্যাপক হারে দেখা যায়, কিন্তু সেখানে একটা জিনিসই হচ্ছে, জিরো ডেথ হচ্ছে না। এটার কারণ হলো মানুষের সচেতনতা, এবং আপনার টাইমলি রিপোর্ট করছে তারা হসপিটালে, একদম মাইনর এলমেন্ট নিয়েই তারা হসপিটালে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, আমরা ওয়েট করছি, দেরিতে রিপোর্ট করছি। এই যে আপনারা আজকে রিপোর্ট করেছেন যে
পুরুষরা বেশি আক্রান্ত, কিন্তু নারীদের মৃত্যু হার বেশি। এটা একটা কারণ, কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটের কারণেই নারীরা তাদের নিজস্ব সমস্যার কথা সহজে বলতে চান না এবং দেরিতে বলেন। যখন বলছেন তখন হসপিটালে আসতে আসতে তারা অনেকটা ইয়ার দিকে, জটিল পরিস্থিতি। সেই সাথে সচেতনতা বা যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার সেটিও তো আছে। সেটা তো অবশ্যই রয়েছে। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আমরা যে দায়িত্ব কিন্তু রয়েছে আপনার সিটি কর্পোরেশনের, যেমন দায়িত্ব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, পাশাপাশি এই এডিস মসকিটোকে বলা হয় যে ইট ইজ ডোমেস্টিক মসকিটো, বাড়ি ঘরের ভেতরে জন্মায়, যেখানে সিটি কর্পোরেশন বা কোনো সংস্থা যে কিন্তু কাজ করতে পারে। এখানে একটি বিষয় স্যার অনেকেই বলে থাকে বা বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে মানে কীটনাশক দেওয়া হয়, ব্যবহার করা হয়, সেটার ফলে অনেক সময় পরিবেশের জন্য যেসব কীটপতঙ্গ থাকে সেগুলোর অনেকটা সমস্যা হয়। এরকম কোনো ঘটনা আছে কিনা? বা আপনি তো প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। জি, অবশ্যই এই জিনিসটা তো অবশ্যই আমাদেরকে মানতেই হবে যে আমরা যখনই এই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেছি অথবা আপনার পেস্টিসাইড ব্যবহার করেছি ফসলের জন্য, তখন কিন্তু আমাদের পরিবেশের অনেক কীটপতঙ্গের, আমাদের উপকারী কিছু কীটপতঙ্গ আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আমরা যখনই মসকিটো কন্ট্রোলের জন্য আমরা ইনসেকটিসাইড ব্যবহার করব, এটা কিন্তু অবশ্যই একটা টলারেবল লিমিট আছে। তার চেয়ে বেশি, অনেকে বলে যে বেশি করে ওষুধ দেয় না কেন, প্রতিদিন স্প্রে করে না কেন। প্রতিদিন করা যাবে না। ড্রেনে প্রতিদিন করলে এই পানিটাই তো ওয়াশড আউট হয়ে আপনার নদীতে চলে যাচ্ছে। তা আমাদের যে সেখানে অ্যাকোয়াটিক লাইফ আছে, আপনার জলজ প্রাণী আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রয়োজনের অতিরিক্ত প্রয়োগ করা যায় না। কাজেই দুই দিকেই ব্যালান্স করে। আবার আরেকটা জিনিস আছে, একটা সময় আপনাদের হয়তো মনে থাকবে বা জেনে থাকবেন যে এরোপ্লেনে করে আপনার ইনসেকটিসাইড প্রয়োগ করা হয়েছিল। তাতে করে কিন্তু খুবই ভালো মসকিটো কন্ট্রোল হয়েছিল। এই ঢাকা সিটিতেই দেওয়া হয়েছিল 70-এর দশকে। কিন্তু সেটা করা যাবে না, করলে পরে আপনার মানুষও ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি অন্যান্য প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই যে প্রাণীগুলোর যে ক্ষতি হয়, এই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা স্যার? আপনি তো মানে এই বিষয়গুলো নিয়েই কাজ করেন। সেই জায়গা থেকে এই যে মশার জন্য যে কীটনাশক, সেটি যেমন পরিবেশের সাথে অনেকটা মানে খাপ খেয়ে নিতে পারছে না, অন্য যেসব কীটপতঙ্গগুলো সেজন্য তাদের জন্য খুব মারাত্মক আকার ধারণ করছে, এইটা কেমন? আপনি একটি দারুণ প্রশ্ন করেছেন। আপনি প্রশ্নটা না করলে আমি ভাবছিলাম এটার উত্তরটা দেওয়া দরকার। আপনি দেখেন যে এই পৃথিবীতে ইনসেকটিসাইড বা কীটনাশক, যেটিকে আমরা মশার ঔষধ বলি, এগুলো কিন্তু অনেকগুলো জেনারেশন বেরিয়েছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলছে, এখন ফোর্থ জেনারেশন আসছে। ফোর্থ জেনারেশন যে পেস্টিসাইড, এটি টার্গেট স্পেসিফিক, মানে আমরা যদি মশাকে মারতে চাই শুধুমাত্র মশাকেই মারবে, অন্য কারো ক্ষতি না করে। তাহলে এই রকম কীটনাশকগুলো এখন এসছে বাজারে। যেমন উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে বিটিআই এর ব্যাপারে। বিটিআই হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস, এটি একটি ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা শুধুমাত্র মশা এবং মেইজ, এই দুটি ক্ষতিকর পোকা, এবং এই দুটি পোকাকেই মারে, অন্য কোনো অ্যানিমালের কোনো রকম ক্ষতি না করে এটি সফলভাবে মশাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং সারা পৃথিবী কিন্তু এখন এই বিটিআইয়ের দিকে, ব্যবহারের দিকে চলে গেছে। এটি একটি দারুণ। আমরা কি সেই জায়গাটায় যেতে পেরেছি? বা আমাদের উত্তর সিটি কর্পোরেশন ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের থাকা অবস্থায় এই সিদ্ধান্তটি নিয়েছে। খুব দ্রুতই হয়তো এটি চলে আসবে এবং প্রয়োগ করা হবে। আপনি আরও একটি যেমন বিষয় আছে, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়েদ এটি দারুণভাবে শুরু করেছিলেন, সেটা হচ্ছে গাপ্পি মাছ। আপনি জানেন যে গাপ্পি মাছ পরিবেশের জন্য একটা সুন্দর একটা বিষয়, এবং ড্রেনে কিন্তু উনি দারুণভাবে সফল হয়েছিলেন। এই গাপ্পি মাছ ছেড়ে অনেক জায়গাতে কিউলেক্স দারুণভাবে নিয়ন্ত্রণ হয়েছিল, এবং এটি সুন্দর, পরিবেশ বান্ধব, পরিবেশের অন্য কোনো কারো ক্ষতি করে না, বরং মশা লার্ভাকে খেয়ে সে জীবনযাপন করে। আসলে যেই জিনিসগুলো আমাদের জন্য উপকারী, কল্যাণকর এবং ইফেক্টিভ, পরিবেশ বান্ধব, স্বাস্থ্য ঝুঁকি নাই, সেগুলোর ব্যবহার বাড়াতে হবে এবং সেইগুলোর মাধ্যমেই আসলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। আমি একটু মোস্তাক স্যারের কাছে যেতে চাই যে আমরা তো গত বছর দেখেছিলাম যে ডেঙ্গুর যে ধরন, সেখানে আমরা দেখেছিলাম যে ডেন 2 এবং 3-র প্রকোপটা বেশি ছিল। এবছর যে ডেঙ্গুতে এখন পর্যন্ত প্রায় 4000 আক্রান্ত হয়েছে, 4000-এর বেশি। তো এবছর যদি এই যে ডেন 2 এবং ডেন 3 এর বাইরে যদি কোনো ধরন দেখা দেয়, সেক্ষেত্রে কি প্রতিরোধ করতে সক্ষম এখন পর্যন্ত বাংলাদেশ?
দেখুন, মশার দংশন থেকে প্রতিরোধ করতে সক্ষম তো আলোচনাই হলো যে আমরা তো এই বিষয়ে অগ্রগতি কতটুকু। চারটা উপধরন আছে ভাইরাসের। যদি এই গত বছর যদি একটি ধরন দিয়েই হতো এবং সেটা যদি এবারও হতো তাহলে কিন্তু আমরা রোগী খুব কম হতো। কিন্তু বিপদটা হচ্ছে 2 এবং 3, এই 2 এবং 3 যদি আবারও এখানে দেখা দেয় তাহলে কিন্তু ঝুঁকি আছে। কারণ একজন মানুষ হয়তো গত বছর 3 দ্বারা আক্রান্ত হয়েছে, গত বছর 3 দিয়েই বেশি ছিল, সে যদি এখন 2 দ্বারা আক্রান্ত হয় তার কিন্তু জটিল হওয়ার খুবই আশঙ্কা আছে। আবার যিনি গতবার 2 দ্বারা আক্রান্ত হয়েছেন এবার যদি 3 দ্বারা আক্রান্ত হন তাহলেও জটিলতা বাড়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে যে গত বছর 1 এবং 4 খুব অল্প হলেও কিন্তু ছিল। এবারে যারা রোগী হচ্ছেন জেনোম সিকোয়েন্স করা হচ্ছে, তবে যথেষ্ট সংখ্যায় না, এখানে অর্থের প্রয়োজন। তবে যতটুকু আমি জানি যে গত বছরের চাইতে বৈশিষ্ট্য খুব একটা পরিবর্তন হয়নি। এবারও 3 বেশি আছে, 2 কিছু কিছু পাওয়া যাচ্ছে। আর এটা হলেও কিন্তু বিপদ, কারণ একই লোককে তো যিনি 2 তাকে 2 আক্রান্ত করবে না, তার 3 আক্রান্ত করতে পারে। কাজে আমাদের সতর্ক হওয়ার খুবই দরকার। সেই সতর্কটা কি এখন পর্যন্ত মানে সরকারের পক্ষ থেকে বলি বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলি নেওয়া হয়েছে কিনা? সতর্ক কিন্তু বহুমাত্রিক, কোনো একক বিষয় না। একদিকে হচ্ছে যে মশক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত ব্যবস্থাপনা, যেটা দুজনে খুব সুন্দরভাবে বলেছেন যে যখন আমি রাসায়নিক প্রয়োগ করব, যখন আমি জৈবিক প্রয়োগ করব, যখন আমি মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সব যেন সমন্বিত হয় এবং একটা অপরটার ক্ষতি করতে না পারে, একে অপরের সম্পূরক হিসাবে কাজ করে। আর একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি। স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি কিন্তু যদি বলেন চিকিৎসকের সংখ্যা, চিকিৎসার যেই ক্লিনিক্যাল গাইডলাইন, নির্দেশিকা, উপকরণ, সেগুলো হয়তো সংকট গতবারের চেয়ে কম হবে। কিন্তু আমি যেটা বারবারই বলি আপনাদের সামনে এসে, চিকিৎসার যে অর্গানাইজেশন, সাংগঠনিক ব্যবস্থাপনার পরিবর্তন যদি না করতে পারি, আমরা জানি না এবার কতটুকু পরিবর্তন হবে। অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা, তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা, এটা যদি সমভাবে বিস্তৃত না থাকে গ্রাম এবং শহরে, তাহলে কিন্তু রোগীর সংখ্যা যখন অনেক বেড়ে যাবে, সব মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবে, গ্রাম থেকে ঢাকা চলে আসবে, তখন কিন্তু আপনি ডাক্তার দিয়েও স্যালাইন দিয়েও কিন্তু রোগীর মৃত্যু কমাতে পারবেন না। বাংলাদেশে এখনও পর্যন্ত গতবারের চেয়ে বেশি হয়নি, ঠিক আছে, কিন্তু রোগী অনুপাতে মৃত্যুর হার যেটা এখনও পর্যন্ত সারা পৃথিবীতে সর্বোচ্চ। অর্থাৎ আমরা রোগী ব্যবস্থাপনাটার যে সাংগঠনিক বিকেন্দ্রীকরণ দরকার, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রায়ই বলছেন বিকেন্দ্রীকরণ করবেন, সেই বিকেন্দ্রীকরণ যদি ঠিকভাবে না করতে পারি আমরা, যেটা খুব একটা বেশি সময় লাগার কথা না, তাহলে কিন্তু মৃত্যুর হার কিন্তু আমরা কমাতে পারবো না। এটা সম্ভব, কিন্তু এটা মশক নিয়ন্ত্রণের চাইতেও আরও দ্রুত করা সম্ভব। যেমন শহর এবং গ্রামে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, মাধ্যমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতাল যেটা তৃতীয় পর্যায়ে সেগুলোও রয়েছে, মানে জেলা বা ডিভিশনাল শহরে। ঢাকা শহরে কিন্তু প্রাথমিক একেবারে নামকাওয়াস্তে, সিটি কর্পোরেশন কিছু সীমিত সেবা দিয়ে থাকে, মাধ্যমিক পর্যায়ে কয়েকটা হাসপাতাল আছে সিটি কর্পোরেশন, সেটা সেই সীমিত সেবা। আউটডোর সেবা থেকে শুরু করে সরকারি হারে যে ডেঙ্গু পরীক্ষা, সব বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা শহরে 2-3টা, ঢাকা মেডিকেল, মিটফোর্ড, সোহরাওয়ার্দী এবং মুগদা। সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু এই যে ডেঙ্গু পরীক্ষার সরকারি ব্যবস্থা প্রত্যেকটা ওয়ার্ডে থাকা উচিত, যেভাবে কোভিডের সময় ছিল। ঘরের পাশে নাগালে, তাহলে একজন লোক যখন তার জ্বর হবে সে পরীক্ষা করতে উৎসাহী হবে। এখন যে সে আসছে না মেডিকেল কলেজে, সারাদিন থেকে লাইন দিয়ে পরীক্ষার জন্য দাঁড়াতে হবে, তার যে দিন আনে দিন খায় তার কী অবস্থা, তারপরে তার সাথে লোক আসতে হবে, রোগী তো হেঁটে আসতে পারবে না, আর বাসে আসতে পারবে না, তাকে রিক্সায় বা যানবাহনে সিএনজিতে আসতে হবে, অনেক টাকার ব্যাপার। সেটা যদি তার পাড়ায় হাতের কাছে থাকে, সে যদি পরীক্ষা করে দেখেছে আর ডেঙ্গু হয়েছে, তখন তারা বাড়ির অন্য সদস্যরাকে সাপোর্ট করবে, তুমি ঘরে থাকো, তোমার কাজের প্রয়োজন নেই, আমরা খেয়ে না খেয়ে চালাবো। কিন্তু এই পরীক্ষাটার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থাটা শহরাঞ্চলে, ঘনবসতিপূর্ণ শহর ঢাকা, চট্টগ্রাম একেবারেই অনুপস্থিত। এবং মাধ্যমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দরকার হচ্ছে ঝুঁকিপূর্ণ বয়সের একজন রোগী, তার ডেঙ্গু হয়েছে কিন্তু এই মুহূর্তে তার জটিল অবস্থা নাই, তাকে কিন্তু আমাকে পর্যবেক্ষণ করার জন্য হাসপাতালে রাখা দরকার। এখন সে যদি মেডিকেল কলেজ হাসপাতালে আসে, তো বেড ভরে গেল, শয্যা সংখ্যা ভরে ফেলে, তাকে যদি আমরা মাধ্যমিক পর্যায়ে হাসপাতালে রাখি চিকিৎসক বা নার্সের তত্ত্বাবধানে, তাহলে তার জটিল অবস্থা হবে না।
আর হলেও খুব দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজ হাসপাতালে আনা যাবে। কাজে শহরাঞ্চলে এই কাঠামো অনুপস্থিত, কিন্তু সম্পদ কিন্তু এখানে বেশি। এখানে আর শহরে কাঠামোর উপস্থিত থাকলেও সেখানে ভোগান্তি বেশি। আর গ্রামে আপনার কাঠামো আছে, কিন্তু সেখানে যথেষ্ট জনবল এবং যন্ত্রপাতি এটার অভাব অনেক জায়গায় আছে। আমরা এই সমন্বয় না করলে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু এবারও কিন্তু আমরা কমাতে পারবো না। জি, এ বিষয়ে আরো আলোচনা করব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। এখন প্রকাশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা চিকিৎসার জন্য যে সাংগঠনিক যে ব্যবস্থাপনা সেটি বিষয়ে আলোচনা করছিলাম। আমরা একটু আবারও ফিরে যেতে চাই যে কীটনাশকের দিকে। এডিস মশার যে বোতলজাত যে কীটনাশকগুলো রয়েছে, বাসাবাড়িতে ব্যবহার করা হয় বা বিভিন্ন পর্যায়ে এটির একটা প্রভাব রয়েছে, তো এই যে বোতলজাত কীটনাশক এটি কতটুকু মশা মারতে ভূমিকা রাখে এবং মানব শরীরের জন্য কতটুকু সহায়ক, স্যার আপনি যদি একটু বলেন। আপনি বাংলাদেশে বোতলজাত কীটনাশক বলতে আপনি অ্যারোসল কথা নিশ্চয়ই বলছেন। যে অ্যারোসলগুলো ব্যবহৃত হয় বাংলাদেশে, অ্যারোসলে কীটনাশক ব্যবহৃত হয়, কয়েলে কীটনাশক ব্যবহৃত হয়, ভ্যাপোরাইজারে এবং ম্যাটে এবং রিপেলেন্ট ক্রিম, এই কয়েকটিতে কীটনাশক ব্যবহৃত হয়। এই কীটনাশকগুলোর মধ্যে অ্যারোসলে যে কীটনাশকগুলো ব্যবহৃত হয়, এই কীটনাশকগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ব্যবহৃত হয়েছে এবং বেশিরভাগ কোম্পানির অ্যারোসল আমি বলবো যে এই মুহূর্তে কার্যকরী না, খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে না। আপনি জানেন যে অ্যারোসলগুলো, আরেকটি জিনিস আমাদের নাগরিকদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা আরেকটি ভুলও করে থাকি যে অ্যারোসল আমরা ব্যবহার করার সময় অ্যারোসল ব্যবহারের কিন্তু কিছু নিয়ম আছে। অ্যারোসলের ক্যানটা একটা ঝাঁকি দিতে হয়, ঝাঁকি দিয়ে তারপরে স্প্রে করতে হয় কিন্তু উপরের দিকে, কোনায় কোনায় এবং মাঝখানে একবার। আপনি যদি ঘরটা ধরেন, ঘরের 4 কোনায় 4 বার, মাঝখানে একবার। এবং আপনি যখন অ্যারোসলটি স্প্রে করবেন তখন দরজা জানলা বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে স্প্রে করতে হবে। কিন্তু আমরা করি কি, আমরা করি খাটের নিচে, চাদরের নিচে, পর্দার চিপায়, এখানে কিন্তু আমরা অ্যারোসলটা স্প্রে করি। সেজন্য কিন্তু অনেক সময় ইফেক্টিভনেস অনেক কম আসে। অ্যারোসলের কিছু ড্রপলেটটা থাকে, আপনি জানেন যে যখন উপরে আপনি স্প্রে করবেন আস্তে আস্তে ড্রপলেটটি স্প্রেড আউট হয়ে পুরো ঘরে ছড়াবে, ছড়িয়ে আস্তে আস্তে সেটা ডাউন ট্রেন্ড হবে। এখন স্যার আমরা বিজ্ঞাপনে তো দেখি, বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখি যে আসলে বোতলজাত যে কীটনাশকের কথা বলা হচ্ছে অ্যারোসল, এটি যে মশা মারছে এরকম বিজ্ঞাপন দেওয়া হয়, এটি কেন? তাহলে আপনি যেটি বললেন যে আসলে মরে না মশা, আসলে কোনো ধরনের না, এটা আমি শেষ করি কথাটা, পুরোপুরি মরে না ব্যাপারটা এরকম নয়। আপনার সেখানে আমরা সাসসেপ্টেবল একটি কীটনাশক বলি কাকে, যখন কোনো একটি কীটনাশকের 98% মশাকে মারার জন্য উপযোগী হয় তখন সেই কীটনাশকটাকে আমরা সাসসেপ্টেবল কীটনাশক বলি। যদি কোনো একটি কীটনাশকের 80 ভাগের নিচে কোনো মশা মারা যায় তখন বলা হয় যে এই কীটনাশকটি রেজিস্ট্যান্ট, পুরোপুরি রেজিস্ট্যান্ট। এখন আমাদের যে কীটনাশকগুলো এখন বর্তমানে আছে সেই কীটনাশকগুলো আপনি দেখবেন যে 80% মশা, ঘরে যদি 100টি মশা থাকে দেখবেন সেখানে 80টি মশা মরছে না। এটি যারা কোম্পানি আছেন তারাও জানেন। স্যার এই যে আপনি যেটি বলছেন যে 80% মরছে না, এই যে কীটনাশক যখন আমদানি করা হয় বা সরকার যখন এই বিষয়গুলোকে অনুমোদন দেয় বা বাংলাদেশে যখন এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তার আগে তো অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। সেই অনুমতি নেওয়ার আগে তো যতটুকু জানি যে আইইডিসিআর এই বিষয়গুলো দেখানোর জন্যে বলা হয় বা ঠিক আছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই জায়গাটি আইইডিসিআর করে থাকে। স্যার আপনি তো দেখুন, এটা যখন তারা আমদানি করবার জন্য নমুনা দেয় সেটা পরীক্ষা করা হয়, এটাকে নাম ছাড়া মানে বেনামি অবস্থায় পরীক্ষা করা হয় যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। কিন্তু দরকার হচ্ছে এটা সার্ভেলেন্স, অর্থাৎ বাজার থেকে দৈবচয়ন ভিত্তিতে নিয়ে এসে সেটা পরীক্ষা করা, সেটা কিন্তু সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। কাজে আপনি বাজারে চালু করলেন কিন্তু সেটাকে যদি দৈবচয়ন ভিত্তিতে এনে পরীক্ষা না করেন যে এটা কার্যকারী কিনা, তাহলে হবে না। যখন আমদানি করবার জন্য নমুনা দেওয়া সেটা খুব ভালো মানের, যখন বাজারে চলে আসলো সেখানে সেই মানটা তো আর আপনি যাচাই করছেন না, সেটা কি মানে সেটা তো ব্যবহার করতে গেলে বোঝা যাচ্ছে। কাজে এটারও একটা সার্ভেলেন্স দরকার। এখানে আচ্ছা প্লিজ একটি জিনিস আমি একটু ব্যাখ্যা করে বোঝাই যে একটি অ্যারোসল কিভাবে রেজিস্ট্রেশন হয়। ধরুন একটি অ্যারোসল এর যে কীটনাশকটি বিদেশ থেকে আমদানি হলো, আমদানি হওয়ার পরে সেখানে বাংলাদেশের প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ে সেটিকে সাবমিট করা হয়, সেখান থেকে আইডিসিআর পরীক্ষার জন্য পাঠানো হয়। আইডিসিআর পরীক্ষার রেজাল্ট ভালো হলে প্ল্যান্ট প্রোটেকশন উইং
সেই অ্যারোসলটিকে রেজিস্ট্রেশন দেয়। এই প্রক্রিয়াতে 1.5 বছর লাগে। এই টোটাল প্রক্রিয়াতে হতে 1.5 বছর লাগে। একটি কোম্পানি যখন কোম্পানি বুঝতেছে ধরেন যে তার অ্যারোসলটি এই মুহূর্তে আর কাজ করছে না, তখন সেই অ্যারোসলটিকে তার যদি পরিবর্তন করতে হয় তাহলে তার 1.5 বছরের একটি রান আছে। এখন এই 1.5 বছরটাকে আমরা কিন্তু বারবারই বলছি এটিকে কমিয়ে আনা। ধরুন একটি কোম্পানি যদি তার অ্যারোসলটিকে পরিবর্তন করতেও চায় তাহলে কিন্তু সে 1.5 বছরের মধ্যে মানে সময়ের কমে সে পারছে না। এই জিনিসটাকে কীভাবে সহজীকরণ করা যায়, এই জিনিসটাকে কিভাবে দ্রুত করা যায়, তাহলে হবে কি নতুন নতুন কোম্পানি আসবে, সেখানে কম্পিটিশন তৈরি হবে। হ্যাঁ, বাজারে যখন কম্পিটিশন তৈরি হবে তখন ভালো প্রোডাক্ট আসবে। হ্যাঁ, যদি মনোপলি থাকে তাহলে কিন্তু ভালো প্রোডাক্ট আসবে না। জুবায়েদ স্যার কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে? জি, আমি এখানে জাস্ট বলছিলাম যে এটা যে আমাদের আসলে কিন্তু এই কীটনাশকগুলো যেগুলো আমাদের সিটি কর্পোরেশন ব্যবহার করে, মূলত সিটি কর্পোরেশনের মাধ্যমেই শুধু ইম্পোর্ট হয়ে থাকে, এটা পাবলিকলি কিন্তু ইম্পোর্ট হয় না। কিন্তু মজার ব্যাপার হলো আপনার যে ওই অ্যারোসল হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে অথবা আপনার কয়েলে যে কীটনাশকটা ব্যবহার করা হচ্ছে, আমরা কীটনাশক সেটাকে আমরা ব্যবহার করার জন্য ওভার দি কাউন্টার সারা দেশের সব দোকানে অ্যাভেলেবল আছে, পাওয়া যাচ্ছে, যে কেউ ব্যবহার করতে পারছে। আবার এখানে কোম্পানিগুলো যেটা করে থাকে যে এটা একটা রিকমেন্ডেড ডোজ, যে এইটুকু পরিমাণ, যখন যে প্রফেসর কবিরুল বাশার বলছিলেন যে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তখন তারা কি করছে, রিকমেন্ডেড ডোজের চেয়ে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে পরে সেটা কিন্তু আবার হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর। সেই দিকটা কিন্তু আমাদের উপেক্ষিত থাকছে। এই জন্য দেখবেন যে অনেক বাড়িতে কয়েল ব্যবহার করলে অথবা আপনার স্প্রে করলে মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে এবং তারা বয়স্ক মানুষ, তারা খুবই অসুবিধার মধ্যে পড়ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে যে মেডিসিন আপনার কীটনাশকগুলো ইম্পোর্ট করা হচ্ছে, এইগুলো কিছু কিছু আছে, যেরকম আপনার নোভালিউরন বলে একটা ট্যাবলেট আছে, যেটা স্লো রিলিজ ট্যাবলেট, 90 ডেজ পর্যন্ত ওরা রিকমেন্ড করছে যে পানির ভেতরে দিলে পরে সেখানে আপনার কোনো লার্ভা জন্মাবে না। কিন্তু স্যার আপনি যেটা ঠিক আছে, কিন্তু এই যে যখন মশার কয়েল যেটা আছে বা অ্যারোসল, এগুলো তো বিএসটিআই থেকে অনুমোদন নেওয়া হচ্ছে, তাহলে কি সেই জায়গায় তাদেরও তো ল্যাব আছে? তারা কি এগুলো, যেহেতু মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে এটি এবং মশার জন্য খুব বেশি ভালো কার্যকর ভূমিকা পালন করছে না, এই বিষয়গুলো তো তাদেরও দেখা উচিত ছিল, সেভাবেই দেওয়া উচিত ছিল। অনেক এখন উচিত একটা জিনিস, আরেকটা হলো বাস্তবে করছে কিভাবে, সেটাও একটা বিষয় থেকে যায় এর ভেতরে হয়তো বিস্তর ফাঁকও থাকতে পারে, আমরা সেই বিষয়টার দিকেই যাচ্ছি না। কিন্তু জিনিস যেটা হলো যে আমরা যে কোনো কীটনাশক যদি আমরা ওভার দি কাউন্টার যদি অ্যাভেলেবল করে দেই, তাহলে কিন্তু আপনার অনেকেই আছে তারা এই লার্ভিসাইডগুলো নিজেদের বাড়িতে নিজেরা কিনে নিয়ে প্রয়োগ করতে পারে, তাদের পানির টবের ভেতরে, তাদের যে কোনো জলের আধারের ভেতরে তারা কিন্তু প্রয়োগ করতে পারে। করলে পরে সেটা এক ধরনের মানে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আরেকটা জিনিস হলো যে আমাদের প্রফেসর কবিরুল বাশার যেটা বলছিলেন যে কেমিক্যাল কন্ট্রোলের চেয়ে অবশ্যই বায়োলজিক্যাল কন্ট্রোল এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কার্যকরী। কারোই কোনো ক্ষতি হলো না, পরিবেশ কোনো ক্ষতিগ্রস্ত হলো না, মানুষ অথবা অন্য কোনো প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হবে না, পাশাপাশি আমরা সবাই উপকৃত হব। এবং সেটার জন্যই বাংলাদেশে আমরা অলরেডি ইম্পোর্ট করা হচ্ছে বিটিআই নামে একটা ব্যাসিলাস থ্রুনজেনসিস ইসরায়েলিয়েন্সিস। এটা আপনার এক ধরনের ব্যাকটেরিয়া, যেটাকে খুব শিগগিরই প্রয়োগ করা হবে এবং আমার মনে হয় যে এটা ওভার দি কাউন্টার অ্যাভেলেবল হবে এরপরে, এবং সেটা খুবই নিরাপদ, পরিবেশ বান্ধব এবং সবাই এটাতে উপকৃত হতে পারবে বলে আমি মনে করছি। নিশ্চয়ই আমরা এইসব বিষয়ে আরও আলোচনা করব, তার আগে আরও একবার বিরতিতে যেতে হচ্ছে। এখন প্রকাশ নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা কীটনাশক নিয়ে বেশ আলোচনা করলাম। এবার একটু যেতে চাই আমরা, গতকাল আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র একটি মন্তব্য করেছেন যে যেসব অংশীজন রয়েছে, সংশ্লিষ্ট যেসব অংশীজন রয়েছে, তাদের অবহেলার কারণে ডেঙ্গু মোকাবেলা করা যাচ্ছে না এবং অনেকটা দুরূহ হয়ে যাচ্ছে। বাশার স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে ডেঙ্গু মোকাবেলায় সরকারের কি তাহলে মনে হচ্ছে না যে এর মধ্যে যেহেতু অংশীজনরা সহযোগিতা করছে না, তাহলে কি অবহেলা এখানে মনে হচ্ছে কিনা? এখানে দেখুন, অংশীজন বা স্টেক হোল্ডার কাজ করবে কি করবে না এবং কাজটা করাতে হবে আমাদের।
কাজটা করানোর কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। অংশীজনের মধ্যে কারা কারা পড়ে, এই অংশীজন তো এই বাংলাদেশেরই মানুষ, তাই না? এই বাংলাদেশেরই বিভিন্ন স্টেক হোল্ডার। আমরা যদি বলি রাজুকের কথা বলি, আমরা ধরেন গবেষণা প্রতিষ্ঠানের কথা বলি, আমরা সিটি কর্পোরেশনের কথা বলি, আমরা ওয়াসার কথা বলি, আমরা ধরেন যত অংশীজন আছে, এই অংশীজন যারা আছেন তাদেরকে কাজ করানোর জন্য কাউকে না কাউকে লিডারশিপ নিতে হবে, এবং এই লিডারশিপটি নেওয়ার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের কোনো একটি প্রতিষ্ঠানের। এখন কাজ করাতে হবে, সত্যি কথা বলতে। এখন এই কাজ করার জন্য আমাদেরকে প্রক্রিয়া বের করতে হবে। প্রক্রিয়াটা বের করলেই আমরা কাজ করতে পারবো। জেনারেল জুবাইদ একটি কথা বলতেছিলেন, শেষ করতে পারেননি, আমি একটু শেষ করি। যেমন ধরেন উনি একটি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছিলেন উনি যখন চিফ অফিসার ছিলেন, নোভোলিউরন নামে একটি ট্যাবলেট, ছোট্ট একটি ট্যাবলেট 1 গ্রামের। সেই একটি ট্যাবলেট কোনো একটি পানিতে দিয়ে রাখলে 3 মাস ওখানে মশাই হয় না, মশা জন্মায় না। আপনি বাজারে অ্যারোসল পাওয়া যাচ্ছে, বাজারে কয়েল পাওয়া যাচ্ছে, ম্যাট পাওয়া যাচ্ছে, ক্রিম পাওয়া যাচ্ছে, কিন্তু ট্যাবলেটটিও মানুষের হাতে নাগালে পাওয়া যাওয়া দরকার ছিল। পাওয়া গেলে যেটি হতো সেটা হচ্ছে একটা নাগরিক তার বাড়ির পাশে যে ড্রেন আছে, ডোবা আছে, বা তার একটি পানি জমা আছে, সেখানে সেই ট্যাবলেটটি দিয়ে সে কিন্তু মশাটা প্রজননস্থলে, তার জন্মস্থলে মারতে পারত। অ্যারোসল বা কয়েল সমাধান না, স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু ওই ট্যাবলেটটির কিন্তু কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি নাই, পরিবেশ ঝুঁকি নাই। এই আইনগুলো আমাদের দেশে কিছু জায়গায় পরিবর্তন হওয়া দরকার। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় যে সচেতনতার কথা বলা হয়, বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়, জনসচেতনতার কথা, এই জায়গাটি আমরা খুব বেশি দেখতে পাই না। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা শহরের বিভিন্ন জায়গায় দেখি যে এডিসের লার্ভার সহায়ক কিছু বস্তু পড়ে থাকে, সেখানে পানি থেকে, সেখান থেকে এডিসের লার্ভা হয়, সেখান থেকে এডিস মশাও হয়। তো এই জায়গাগুলো সাধারণ মানুষকে যেমন সচেতনতার কথা বলা হয়, 2 সিটি কর্পোরেশনেরও তো বর্জ্য ব্যবস্থাপনা একটি বিভাগ আছে, তারা কি এগুলো কতটা, আমরা তো খুব বেশি দেখি না, শুধু দেখি যে সিটি কর্পোরেশন বলে যে মশা নিধনে তারা সফল হয়েছে, কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তো তাদেরই ছিল। অবশ্যই। আচ্ছা দেখুন, এখানে অবশ্যই এই যে প্রফেসর কবিরুল বাশার যে কথাটা বলেছেন, যে অংশীজনদের কথা উনি বলেছেন, অনেকগুলো সংস্থার নাম বলেছেন, একটা কিন্তু বলা হয়নি, সেটা হলো যে জনসাধারণ আমাদের সবচেয়ে বড় অংশীজন, জনসাধারণ অর্থাৎ আমার যারা সিটিজেন্স, নাগরিকবৃন্দ, নাগরিকদের সচেতন করার অবশ্যই দায়িত্ব আমাদের এই সংস্থাগুলোর যেমন রয়েছে, তেমনিভাবে আমরা নাগরিককে নিজেকেও কিন্তু সচেতনভাবে দায়িত্বগুলো পালন করতে হবে। আর সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগ যেই কাজগুলো করে থাকে, এগুলো ওয়েস্ট ম্যানেজমেন্টের, তাদের অবশ্যই প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনবল আছে, তাদের ইকুইপমেন্ট আছে, সামর্থ্য। আবার আরেকটা জিনিস দেখবেন, আমরা যদি ঢাকা সিটির টোটাল পপুলেশন দেখি, তাহলে আপনার প্রায় 2 থেকে 2.5 কোটি পপুলেশন আমার ঢাকা সিটিতে, যেটা অস্ট্রেলিয়ার মতো বা একটা কান্ট্রির টোটাল পপুলেশন 2.5 কোটি। তার মানে আপনাকে বুঝতে হবে যে কতটা ডিফিকাল্ট। মোরওভার সুবিন্যস্ত না, আমাদের বাড়িঘরগুলো সুবিন্যস্ত না, কোথাও অনেক বড় বড় অট্টালিকা, কোথাও বস্তি, কোথাও আপনার ড্রেনের উপরে বাড়ি করে। এই কারণেই মনে হয় সবসময় বলা হয় যে বিজ্ঞানসম্মতভাবেই এটিকে প্রতিরোধ করার ব্যাপারটি বলা হয়। অবশ্যই অবশ্যই, কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাপারটা আমরা একটু স্যারের কাছে আসতে চাই যে আসলে এই যে বিজ্ঞানসম্মতর কথা বলা হয়, এটির ব্যাখ্যাটা কেমন? এটা কি আসলে কোনো মডেল আছে বা কোনো নীতিমালা করা হয়েছে কিনা? আমরা সবসময় বলতে শুনি। না, বিজ্ঞানসম্মত হচ্ছে যে আপনি মানুষ, পরিবেশ এবং তার আর্থসামাজিক সব কিছুকে বিবেচনায় নিয়ে যেন কোনোটার ক্ষতি আমরা করতে না পারি, একটা সমন্বিত ব্যবস্থাপনা। আমি এমন কোনো পদ্ধতি নেব না যেটা মশা মারতে গিয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় কিংবা অন্য উপকারী কীটপতঙ্গ নষ্ট হয়ে যায়। আবার এইভাবে আমরা এমন করব না যে আমার যে ফসল নষ্ট হবে, ফসল বাঁচাতে গিয়ে এমন কিছু করব না মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এটা তো আমাদের সমন্বিতভাবে আমরা বলি এক স্বাস্থ্য, ওয়ান হেলথ, সেই মডেলে তো কাজ হচ্ছে বাংলাদেশেও সেটা কাজ হচ্ছে। তো দরকার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে কেউ কারো কথা শুনছে না, বিষয়টা একটা রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন, তাই না? যারা সরকারি কাজ করছেন, সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে কাজ করছেন, কিন্তু যখন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের সমন্বয় দরকার হয়, সেখানে কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন, এই জন্য বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, তাকে কিন্তু এই উদ্যোগটা নিতে হবে। এবং সেটা আমিও আগে বারবার বলেছি যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, যারা যারা দরকার, যে ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সবাই মিলিত কাজ করতে হচ্ছে আমাদের এই মশক নিয়ন্ত্রণের জন্য এবং রোগীদের
ডেঙ্গু রোগীদেরকে পরিচর্যা এবং তাদের সুস্থ রাখার জন্য, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সমন্বয়ের দায়িত্ব দিতে হবে। আর ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটা ইনস্টিটিউট ছিল, সেখানে সমন্বিত কাজ হবে। একটা প্রতিষ্ঠানকে, যেটা প্রফেসর কবির বলেছেন, একটা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করতে হবে যারা সবগুলো সমন্বয় করবে এবং রাজনৈতিক নেতৃত্ব থাকতে হবে। তাহলে নিশ্চয়ই পারবো না কেন, অবশ্যই পারবো। আমরা এইসব বিষয়ে আলোচনা করলে হয়তো বা আরো অনেক আলোচনা করতে পারবো, কিন্তু আজকের মতো এখানেই আমাদেরকে সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। এখন প্রকাশ শেষ করছে এখনই। শুভরাত্রি সবাইকে এতক্ষণ থাকার জন্য।